নিজের মেয়ে পালিয়ে যাওয়ায় সৎ মেয়ে রাইসাকে বিয়ে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহনাফ নোয়ানের সঙ্গে। তাকে ঠকিয়ে পাত্রী বদলানো হয়েছে। সত্যিটা জানতে পেরে সদ্য বিবাহিত রাইসাকে বিয়ের আসরে রেখে চলে যায় আহনাফ। জন্মের পর থেকেই সৎ মায়ের হাতে অত্যাচারিত রাইসা ভেবেছিল হয়তো বিয়ের পর তার জীবনে একটু শান্তি আসবে, কিন্তু বিয়ের রাতে সেই আশাটুকু ভেঙে চুরমার হয়ে গেল। সবাই যখন তাকে প্রতারক পাত্রী বলে অপমান করছিল, তখন রাইসাও মাথা নিচু করে নীরবে দাঁড়িয়েছিল, কারণ সে জানতো এই প্রতারণার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় যে মানুষটি তাকে ঘৃণা করে চলে গেল, সে আহনাফই কি একদিন জানতে পারবে রাইসার জীবনের সত্যিটা, নাকি সৎ মায়ের অত্যাচার আর স্বামীর অবহেলার মাঝেই হারিয়ে যাবে রাইসার জীবনের সব স্বপ্ন? রাইসা বলল, আমার অনেক ব্যথা লাগছে, ছেড়ে দাও মা, তুমি বিশ্বাস করো আমি কিছুই জানি না। আপু তো রুমেই ছিল, তুমি ডাকতে বলেছো, এসে দেখে আপু নেই, আমি সত্যি কিছু জানি না। রাইসার চিৎকারে নাবিলা বেগম তেতে উঠে বললেন, এই কুলক্ষ নামে যে বাড়িতে থাকবে সর্বনাশ হয়ে যাবে, সেই বাড়ি ধ্বংস হয়ে যাবে। আমার মেয়েটা কোথায় গেল? রাইসা ঘুরে বাবার দিকে চাইলো একটুখানি ভরসার জন্য, তারপর বলল, বিশ্বাস করো আব্বু, আমি সত্যি জানি না আপু কোথায় গিয়েছে। তাশফিক শিকদার যেন কথাটির কোনো গুরুত্বই দিলেন না, মেজাজ চড়ে গিয়েছে। এত এত আত্মীয় স্বজনের কাছে তার মাথা হেড করে দিল সানজিদা। এখন এই মুখ নিয়ে কি করে তাদের সামনে গিয়ে দাঁড়াবেন? বড় শখ করে একটা ধনীপাত্র পেয়েছিলেন, মেয়ে বুঝলো না, দুশ্চিন্তার ছাপ আর মানিজ্যত সব একসাথে জেকে বসেছে। এখন কি করবে তুমি? এত মানুষের মাঝে আমাদের মান সম্মান কি হবে ভেবে দেখেছো? স্ত্রীর কথায় নিজেও আরো ভাবুক হলেন, কি করা যায়? অনেক ভাবনার পর নাবিলার কূটনীতিকর মাথায় বুদ্ধি আসলো, এই জায়গায় যদি অন্য কোনো মেয়ে বসে বিয়ে করে তবেই তাদের অপমান হবে না। কথাটা তাশফিক শিকদার শোনার পরেই বলল, কিন্তু মেয়ে কোথায় পাবে যে তোমার কথা মতো এক রাতের মধ্যে রাজি হয়ে যাবে বিয়ে নামক এত বড় একটা সিদ্ধান্ত নিতে? রাইসাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তার কপাল ফেটে রক্ত বের হয়েছে, সেখানে বসে ফুপিয়ে চলেছে। সেই দিকে লক্ষ্য করে নাবিলা কিছুক্ষণ চতুর্বুদ্ধি খাটালেন, অতঃপর বললেন, রাইসা। স্ত্রীর কথা বুঝতে না পেরে বললেন, হ্যাঁ রাইসা, তার আবার কি হয়েছে? স্বামীর উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে বসলেন রাইসার সম্মুখে, তারপর কড়া গলায় হুঙ্কার ছাড়লেন, এত নেকা কান্না আমাদের সামনে দেখাবি না, অসহ্য লাগে। পারিস তো এই একটাই, যখন তখন চোখের পানি ফেলতে। তোর চোখের পানিতে আমার সংসার ডুবে গেল, অভিশপ্ত মেয়ে কোথাকার। জন্মের পরেই মাকে খেয়েছিস, এবার আমাদের না খেয়ে হাল ছাড়বি না তাই না? আর কত তোকে বয়ে বেড়াবো? তোকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ, আমি কুলসুমকে পাঠিয়ে দিচ্ছি, চটপট রেডি হয়ে নিবি, আমাদের ঘাট থেকে এবার নাম, কোনো রকম কথা যেন না উঠে বিয়ে বাড়ি। সানজিদার জায়গায় চুপচাপ গিয়ে বসে থাকবি আর বিয়েটা করে নিবি। চমকে উঠে রাইসা, বুকের ভেতর ধক করে উঠল, কি বলে তার মা? এটা কিভাবে সম্ভব? মনের হবুবরকে কিভাবে বিয়ে করতে পারে? এটা তো অন্যায়। কিন্তু মুখ ফুটে বলার মতো সাহস পেল না। রাইসার কোনো কিছু বলার রইল না, পাথরের মূর্তি বনে গেল। কোনো উত্তর বা মতামত তার দ্বারা যে দেওয়া সম্ভব নয় সেটা পূর্ব পরিচিত। কোনো রকম ভনিতা ছাড়াই আবারও কাটকাট গলায় নাবিলা বেগম বললেন, তোকে এই বিয়েটা করতে হবে, বুঝতে পেরেছিস? এর অন্যথা যদি হয়, আমাকে তো তুই চিনিসই, আমি কত দূর যেতে পারি তোর ধারণা আছে নিশ্চয়ই। ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, এরপর যেখানে খুশি চলে যাস আমায় মুক্তি দিয়ে। রাইসা কিছুক্ষণ থেমে থাকলো, তার বলার মতো ভাষা নেই, হৃদয়ের স্পন্দন যেন থেমে গেছে। তবে কি ওরা রাইসার মতামতের জন্য অপেক্ষা করবে? করবে না, ওরা শুধু ওদের মতামত জানিয়ে দিল। একজন কাজিন তৎক্ষণাৎ এসে রাইসাকে সাজিয়ে দিল। রাইসার হ্যাঁ বা না বলার মতো শক্তিও পেল না, পাবে কি করে? নিজের মা হয়ে তো বলতে পারতো, সৎমা হয়েও যে এতদিন দেখছে, এটাই অনেক। অল্প সময়ের মধ্যে যা পেরেছে তাই সাজিয়েছে। নিঃশব্দ এক হাত ঘুমটা দিয়ে বসে আছে রাইসা, বুকের ভেতর কষ্টেরা দলা পাকিয়ে আসছে। তার যে কান্না করা বারণ, কান্নার গুরুত্ব দেওয়ার মতো কেউ থাকলে কান্না করার সার্থকতা থাকে। সেখানে ওর তো আপন বলতে কেউ নেই, যার মা নেই তার আবার কি? দুনিয়ার সমস্ত সুখ যদি পায়েও ঢেলে দেয়, তার মতো হতভাগী পৃথিবীতে একটাও নেই। চুপচাপ পুতুলের মতো বসে আছে, যেন কোনো পাথরকে বউ সাজিয়ে বসিয়ে রেখেছে। আপন মনে ভাবছে যদি নিজের মা বেঁচে থাকতো, তবে কি একদিনের ব্যবধানে এভাবে মেয়েকে বিদায় করতে পারতো? এক বুক যন্ত্রণা নিয়ে কাজে যখন কবল বলতে বলল, তখন যেন দুনিয়ার আধার নেমে এলো, নরম হৃদয় বিষাদে ভরে উঠল। ঠোঁটজোড়া কাঁপছে তিরতির করে, কবল বলার মতো শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে গলা কেউ চেপে ধরেছে এমন অনুভূতি। আশেপাশে সবাই বারবার কবল বলতে বলছে, কিন্তু অসহায় রাইসার অষ্টজোড়ায় কেউ যেন কোনো সিলমোহর মেরে দিয়েছে। এদিকে কবুল না বলায় বিয়ে বাড়ির মধ্যে শেরগোল সৃষ্টি হলো। নাবিলা চারিদিকে পরিবেশ বুঝে রাইসাকে কানে কানে বলল, দেখ, আজকে যদি তোর জন্য আমাদের অপমান হয়, আমি তোকে একেবারে মেরেই ফেলবো। আমাদের ঘাট থেকে যাওয়ার সুযোগ পেয়েও যাচ্ছিস না কেন? ধনী দেখেই তো বিয়ে দিচ্ছি, খাবি, ঘুরবি, আরাম করবি, আমাদের পিছু ছেড়ে দে না। আর কত জ্বালাবি আমাদের? নাবিলা বেগমের কথায় যেন বুকটা ভরে উঠলো অশ্রুতে। তাদের এতই অসুবিধা হচ্ছে তাকে নিয়ে। ঘুমটার আড়ালে এক হাত অশ্রু মুছিয়ে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল।
কথাটি শোনা মাত্রই কাজী সহ সকলেই বলে উঠল আলহামদুলিল্লাহ। কালো শার্ট প্যান্ট পরে ফর্মাল ড্রেসে বসে আছে একটা সোফায়, চেহারায় কোনো চমক নেই, আছে একরাশ রাগ। এত মানুষের মাঝে যা প্রকাশ করতে চেয়ে পারল না, কারণটা অবশ্য তার মমতাময়ী মা। এদিকে ছেলের কাছে গিয়ে বিয়ে পড়াতে লাগলেন। যতটা সময় মেয়ে নিয়েছে কবুল বলার জন্য, তার চেয়ে বহুগুণ সময় নিল ছেলে। তার ললাটে বিরক্তির ছাপ। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। আত্মীয় স্বজনের সকলে মিলে মিষ্টি মুখের পর্ব চলল। ছেলের কাজিন এসে মেয়ের ঘুমটা সরিয়ে চন্দ্রবিন্দুর নেই তাকিয়ে রইল। চিৎকার করে উঠল, এটা তো সেই মেয়ে নয় যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এটা অন্য কেউ। মুহূর্তে স্তব্ধ বিয়ে বাড়ি শ্মশান বাড়ির মতো হলো। ক্ষণিক বাদে মেহেরিমা এসে বলল, কি বলছিস তুই? সেই মেয়ে নয় মানে? ঠিক বলছি আন্টি, এটা সেই মেয়ে নয়। এনারা আমাদের মিথ্যে কথা বলেছেন। তাশফিক শিকদারের মুখোমুখি দাঁড়িয়ে মেহেরিমা নওয়ান চোখে ভয়াবহ অবিশ্বাস রেখে বলল, কি শুনছি? এসব কি সত্যি? তাশফিক শিকদারের মুখে কথা নেই, তবে তার নীরবতায় বলে দেয় এসব সত্যি। তারপর বলল, আপনি এভাবে আমাদের ঠকালেন কেন? আমাদের একটা মান সম্মান আছে, সবকিছু শেষ হয়ে গেল। আপনাদের মেয়েকে বিয়ে দিবেন বলে অন্য একজনকে বসিয়ে দিলেন বউয়ের জায়গায়। ঠকবাজ কোথাকার! আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল। নাবিলা বেগম বলল, দেখুন, আমাদের বিশ্বাস করুন, আমরা এটা করতে চাইনি, কিন্তু এটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। নাবিলা বেগমের কথায় আরো তেতে উঠলেন মেহেরিমা নোয়ান। তারপর বললেন, আপনাদের উপায় আপনাদের কাছেই রাখুন, আমাদের এত বড় সর্বনাশ কেন করলেন, এর জবাব দিন। তাশফিক শিকদার বললেন, দেখুন বেয়ান, আমার মেয়েটা একটা চিঠি রেখে পালিয়ে গেছে। আমরা জানতাম না আমাদের মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাহলে এটা কখনোই করতাম না। আর এটাও আমাদের আরেক মেয়ে, দয়া করে ভুল বুঝবেন না। আর এই বিষয়ে আমি বেয়ার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, যাতে আপনাদের বা আমাদের কারোরই অসম্মান না হয়। কিন্তু এতে লাভ কি হলো? মানসম্মান তো সব চলেই গেল। ঘুরে নিজের স্বামীর দিকে তাকিয়ে ফের বলল, তুমি এসব জানতে? স্ত্রীর কথায় মাহাতাব নয়ন হকচকিয়ে গেলেন। তারপর বলল, দেখো, আমিও পরেই জেনেছি, আর ততক্ষণে করার কিছু ছিল না। বিয়ে বাড়ির মানুষজনের সামনে কিভাবে কি করতাম তোমাকেও বলতে চেয়েছি, মনে করে দেখো। তোমাকে কতবার ডেকেছি, তুমি ব্যস্ত ছিলে তাই আসলে না। এখানে আমার আর কি করার? তাই বলে পুরো কথা বলার আগে থেমে গেলেন। তারপর বলল, দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখানে কারো হাত নেই, সব উপরওয়ালার ইচ্ছে। তুমি মেনে নাও, আমাদের ছেলের কপালে এই মেয়ে ছিল, তাই এমন হয়েছে। নাবিলা বেগম সুর টেনে বললেন, দেখুন বেয়ান, আমাদের এই মেয়েও খুব লক্ষ্মীমান্ত মেয়ে, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ পারে, এক কথায় সর্বগুণী মেয়ে। মায়ের মুখে এমন কথা শুনে রাইসা সহসা হাসলো। এই হাসি যেন তাচ্ছিল্যের হাসি। যে মেয়েকে সারাদিন রাত খাটিয়ে একটু ভালো করে কথা পর্যন্ত বলতো না, সেখানে মানুষের সামনে নিজের মাথা বাঁচাতে কত প্রশংসায় পঞ্চমুখ। এদিকে যখন তেজ জানতে পারলো তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে এবং অন্য একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে, তখন দাও দাও করে আগুন জ্বলে উঠলো তেজের। রেগে মেগে বেরিয়ে গেল বউকে কিছু না বলেই। মার্জিয়া অনেক ডেকেও ভাইকে থামাতে পারেনি। এদিকে বিয়ে বাড়ির হই হই রই রই ব্যাপার পুরো গ্রাম ছড়িয়ে পড়লো। সবাই বলা বলি করছে, এক মেয়ে পালিয়েছে নাগরের সাথে, আরেক মেয়েকে বিয়ে দিল ঠকিয়ে। সেই মেয়ের চেহারা পর্যন্ত না দেখে বর অর্ধেক রাস্তা থেকে পালিয়েছে। এদের বাড়ির নাটক দেখে আমাদের গ্রাম নষ্ট হয়ে গেল। কি ছেলে মেয়ে মানুষ করে এরা! আসলেই তো ওরা সত্যি বলছে। সদ্য বিয়ে করা বউকে রেখে গেলে যে কেউ একই কথা বলবে। অনেকেই তো এও বলছে, বেচারির পুরা কপাল, বাবার বাড়িও সুখ পেল না, এদিকে স্বামীও ছেড়ে চলে গেল, মনে হয় না সংসার জীবনেও সুখ লাভ করবে। মা না থাকলে যা হয়। কথাগুলো ঘুমটার আড়লে শুনে নিঃশব্দে চোখের পানি ফেলছে রাইসা। আজ তার আপন মায়ের কথা বড্ড মনে পড়ছে, খুব বলতে ইচ্ছে করছে, মা তুমি আমাকে একা কেন রেখে গেলে, সঙ্গে কেন নিলে না? তার কথার কি আর শুনতে পারবে তার মা? একা একাই অজুর ধারার অশ্রু ঝরালো। এত এত মানুষ চারিদিকে, অথচ এই মেয়েটার কষ্ট বোঝার জন্য একটা মানুষও নেই। তার বুকের ভেতর উত্থান পতনের শব্দ কারো কান পর্যন্ত পৌঁছালো না। এ বড় কঠিন সুর। সব আত্মীয় স্বজন চলে গেছে, এসব কাহিনীর পর আর কেই বা থাকতে চাই? মাহতাব নয়ন যখন জানতে পারলো তার ছেলে আগেই বেরিয়ে গেছে, তখন তিনি হতাশ হলেন। বিয়ে যখন হয়ে গেছে, এবার আর কি করার? মেয়েকে তো রেখে যাওয়া যায় না। সে এখন তার ঘরের ইজ্জত। বিদায় বেলায় বাবার কাছে গিয়ে কাঁদলো রাইসা, কিন্তু তার বাবা শুধু চেয়ে দেখলো, মাথায় পর্যন্ত হাত রাখলো না, যেন বিদায় করে দিতে পারলেই বাঁচে। নাবিলা বেগম রাইসাকে ধরে মিথ্যে মিথ্যে কান্না করলেন, অথচ তার চক্ষুপট জুড়ে এক ফোঁটা অশ্রু নেই। তারপর বললেন, সুখে থাকিস মা, তোর খুব ভালো হোক, শ্বশুরবাড়ির সবার সাথে সবসময় ভালো ব্যবহার করিস। জবাবে রাইসা শুধু মাথা নাড়ালো। তারপর বলল, মা আমি একটু রুমে যাব। এই সারাটা দিন মেয়েটা এই একটা কথাই বলল। মেয়েকে হেসে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ যা, শেষবারের মতো নিজের রুমে দেখে আয়, এখানে আমার থেকে অনুমতি নিয়ে আর কি আছে। সম্মতি পেয়ে রাইসা দ্রুত গতিতে ছুটল নিজের বরাদ্দকৃত সেই চিলেকোঠার ঘরে। আগের যুগের মতো বেঁধে রাখা একটা পুটলি বের করে সেখান থেকে একটা ছোট্ট ছবি বের করলো। অপকটে চক্ষু ভেসে এলো। তারপর বলল, জানো আম্মু, তোমার এই একখান ছবি ছাড়া আমার কাছে কিছুই নেই। তোমাকে ভীষণ মনে পড়ে আমার। তুমি আমার সাথে বেমানিটা না করলেও পারতে।
আমি কি খুব বোঝাছিলাম তোমার কাছে, যে জন্য তুমি সাথেও নিলে না? আমার কেন পৃথিবীতে আসতে হলো যেখানে ভালোবাসা নামক অনুভূতি আমার জন্য নেই, আর না একটু সহানুভূতি? ছবিটাই তার জন্মদাত্রী মা রুহানি শিকদার, চেহারায় হাস্যোজ্জ্বল যেন চাঁদের আলোর মতোই ঝলমল করছে। কেউ বুঝবে না যে ছবির মানুষটা আর বেঁচে নেই। চোখ মুছে নিল। আরেক বাড়িতে আরেক যুদ্ধে তাকে নামতে হবে। যেভাবে শিকদার বাড়ির চাকরানি ছিল, পার্থক্য একটাই, এখন থেকে স্বামী সেবা আর শ্বশুরবাড়ির কাজের লোক। উঠে বাইরে আসতেই মার্জিয়া রাইসার হাত ধরে বলল, চলো ভাবি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হঠাৎ ভাবি ডাক শুনে যেন গায়ে অদ্ভুত কাটা দিল। এ কেমন ডাক, এত সুন্দর মিষ্টি করে ডাকলো। এর আগে কেউ উচ্চস্বর ব্যতীত কোমল গলায় নামটা উচ্চারণ করতো না। সেখানে মার্জিয়ার ভাবি ডাক যেন কোথাও প্রশান্তির হাওয়া বইয়ে দিল। গাড়িতে উঠে জানলা দিয়ে একবার চাইলো সেই শিকদার বাড়ির কুটিরের দিকে, যেখানে তার শৈশব কেটে কৈশোরের জীবনে পদার্পণ করেছিল। এত এত স্মৃতি যেন একটা দিনই তার জীবনে অভিশপ্ত করে দিল। এই তো সকালেও বেশ খুশি ছিল বোনের বিয়ে হবে ভেবে, কিন্তু সময়ের ফেরে যাকে দুলাভাই ডাকার কথা, সে এখন তার স্বামী। সময় মানুষকে কত কিছু চিনতে জানতে সাহায্য করে। একরাশ অভিমান ফেলে চলে যাচ্ছে। গাড়ির পেছনে বসেছে মার্জিয়া, আতিয়া আর রাইসা। এখনো ঘুমটা টেনে বসা রাইসার মুখ কেউ দেখেনি। সানজিদাকে যখন দেখতে এসেছিল তখন রাইসাকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিল, তাই তার সাথে কারো সাক্ষাৎ হয়নি বা সম্মুখেও দেখা হয়নি। রাইসাকে দেখে যদি তার মেয়েকে ছেড়ে রাইসাকে পছন্দ করে, তাই এই কাজ করেছিলেন নাবিলা বেগম। যদি এমন সোনার হরিণ তার হাত ফসকে বেরিয়ে যায়, কিন্তু সেই ভয় সত্যি হলো। আর যাকে লুকিয়ে রেখেছিল তাকে নিজের মুখে বিয়ের তাগাদা দিতে হয়েছে। সাই সাই করে গাড়ি চলছে রাস্তা দিয়ে। রাইসা আগে কখনো এমন বড় গাড়িতে ওঠেনি, শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো এত দূর পর্যন্তই। জানালার দিকে তাকালো। ঘুমটার বাইরে থেকে তাকে দেখা না গেলেও ঘুমটার ভেতর থেকে রাইসা ঠিকই সবকিছু দেখতে পাচ্ছে। পরিষ্কার না হলেও আফসা আফসা দেখা যাচ্ছে। একের পর এক গাছপালা, দোকানপাট, বড় বড় বিল্ডিং সবকিছু ছড়িয়ে শহরের রাস্তায় উঠেছে গাড়ি। হিমেল বাতাস এসে যেন শরীর ছুঁয়ে দিল। শীতল বাতাসে শরীর শীতল হলেও মনকে শীতল করতে পারলো না। শস্য বেগে ঝরতে থাকা অশ্রুজল কোনটায় নেমে এসেছে। তারপর বলল, আমার ছেলেটা কোথায় গেল কে জানে। এদের পরিবারের জন্য আমার ছেলেটার কিছু হলে আমি কাউকে ছেড়ে দিব না। গাড়ির ভেতরে স্ত্রীর এমন কথা শুনে মাহাতাব নওয়ান সংকুচিত হলেন। তারপর বললেন, কি সব বলছো এসব? গাড়িতে মেয়েটা বসে আছে, সে এখন আমাদের ছেলের বউ। এত বড় সত্যি আমরা অস্বীকার করতে পারি না। আর তাছাড়া তুমি ওর সামনেই এমন কথা বলছো, মেয়েটার তো খারাপ লাগবে তাই না? তার স্ত্রী বলল, তুমি কি বলতে চাইছো? আমি কি মিথ্যে কিছু বলেছি? যারা মিথ্যে দিয়ে এত বড় সম্পর্ক তৈরি করলো, তুমি তাদেরই পক্ষ নিচ্ছ? মাহতাব নওয়ান বলল, দেখো আমি কারো পক্ষ নিচ্ছি না, তুমি শান্ত হও। বাড়িতে গিয়েও এই নিয়ে আলোচনা করা যাবে। পরবর্তীতে মেহেরিমা নওয়ান আর কিছু বলেওনি। তার ছেলে নিয়ে যে টেনশন আছে আর বাড়তি কথা বললো না। গাড়ি এসে থামলো নওয়ানকুঞ্জতে। 4 তলা ভবনের একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি, যেখানে দামি দামি আসবাবপত্র বলে দেয় তাদের বংশ অর্থবিত্ত কি। রাইসা যেন স্বপ্নে ঘুরতে এসেছে। এক এক করে বাড়িতে প্রবেশ করলো। মেহেরিমা নওয়ান মেয়েকে বলল, তুমি এই মেয়েকে উপরে তোমার পাশের রুমে নিয়ে যাও, তারপর দেখো তার কি প্রয়োজন। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। এই সময় আর কেউ খাবার খেতে আসলো না। অবশ্য খাবার খাওয়ার মতো পরিস্থিতি তাদের মধ্যে এখন নেই। আর এদিকে তোমার বোকামির জন্য আজ আমার ছেলেটা বিয়ে বাড়ি থেকেই চলে গেছে। এখন কোথায় আছে আমি কেমন করে জানবো? তুমি অযথা টেনশন করছো, ফোন দিয়ে দেখছি কোথায় আছে। আমি এতক্ষণে ফোন দেইনি মনে করেছো? তোমার ছেলে ফোন বন্ধ করে রেখেছে। আমি তোমাদের বাপ ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছি। আমার দিকে কেউ নজরই দেয় না। যে যার মতো সিদ্ধান্ত নেই, যে যার মতো বাড়ি ছাড়ে। আমি আর এত কিছু নিতে পারছি না। মাহতাব নওয়ান বলল, টেনশন করো না, তোমার ছেলে চলে আসবে। দেখো কোনো বন্ধুর ফ্ল্যাটে উঠেছে মনে হয়। স্বামীর কথাতেও কপালের ভাঁজ চলল না মেহেরিমা নওয়ানের। তার দুশ্চিন্তার শেষ নেই। এত রাতে ছেলেটা কোথায় গেল এই নিয়ে ভাবছেন। এদিকে রাইসাকে পাশের রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল মার্জিয়া। কিছুক্ষণ পরে সে ডাকলো, ভাবি দরজা খুলুন, কিছু খাবেন না? ওপাশ থেকে উত্তর আসলো ছোট করে, আমার খিদে পায়নি। মার্জিয়া আর কথা বাড়ালো না। সারাদিন যা ধকল গেছে, এখন রেস্ট নেওয়াই ভালো। রাইসা বারান্দায় গেল। চাঁদের আলো ঝলমল করছে চারিদিক। সেই এক বিন্দু আলো এসে সেই বারান্দাও পড়ছে। ব্যাগ থেকে কাপড় বের করে একটা সুতির 3 পিস পরে নিল। এখানে ঘরের আসবাবপত্রের অভাব নেই, যেন জায়গার অভাব পড়েছে কিন্তু আসবাবপত্রের নয়। দামি দামি জিনিস দেখে রাইসা হতবাক হলো, অথচ ভাবলো এসব তার বোনের অধিকার ছিল। তারপর বলল, এত সুখের সংসার ছেড়ে কোথায় চলে গেলে আপু? কোনো উত্তর আসলো না। আনমনেই ভেবে চলেছে দিনের কথা। একটা চিঠি রেখে গিয়েছিল, যেখানে স্পষ্ট লেখা ছিল, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আগে থেকে এই বিয়েটা করতে চাইনি। তোমরা জোর করে আমাকে বিয়ে দিতে চেয়েছো, কিন্তু আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি বাধ্য হয়ে পালিয়েছি। বেশি কিছু লেখার সময় আমার হাতে নেই। আর আমার খোঁজ করো না, এতে কোনো লাভ হবে না। ইতি তোমাদের সানজিদা। কত অনায়াসে কথাগুলো চিঠিতে লিখেছিল সানজিদা, অথচ যেখানে এক গ্লাস পানি খাওয়ার কথা বলতে গিয়েও রাইসার গলা শুকিয়ে আসে জড়তায়। সবে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রাইসা। পড়ালেখা বলতে গেলে কিছুটা সানজিদার জোরেই করেছে।
মা বাবা তো তাকে পড়াবেই না, বাবা সবসময় মনে করে রাইসার জন্যই তার মা মারা গেছে। সেই থেকে বাবা মুখ ঘুরিয়ে নিয়েছে রাইসার উপর থেকে, ভালোবাসা নামক বস্তুটি তার আর পাওয়া হয়ে ওঠে না। অথচ সেই বাবাই নতুন মায়ের আগের পক্ষের সন্তান সানজিদাকে আপন বাবার মতো ভালোবাসে। এসব দেখে কষ্টে বুক ফেটে আসে রাইসার। দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে তাকায়। এই ঘরে কি আমি একাই থাকবো? প্রশ্নটা মাথা চাড়া দিতেই দরজা খুলে বেরিয়ে গেল। চারপাশে অন্ধকার, কার রুমে গিয়ে ডাকবে এটাও ভেবে পাচ্ছে না। স্বল্পভাষী হলে যা হয় আর কি। অশান্ত চিত্তে কাউকে ডাকতে না পেরে গিয়ে শুয়ে পড়ল। আর এদিকে ফোন করেই যাচ্ছে রেল স্টেশনে দাঁড়িয়ে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের কোনো দেখা মিলল না। চারপাশ রাতের নিস্তব্ধতায় ছেয়ে পড়েছে। বেঞ্চিতে বসে চোখমুখ ঢেকে আছে, মনে মনে একটা আর্তনাদ। তাহলে কি ও আমাকে ঠকালো? মিথ্যে ভালোবাসার নাটক দেখিয়ে আমার জীবন এলোমেলো করে দিল। যার জন্য এত দূর আসলাম সেই ফাঁকি দিয়ে পালালো। আমি এখন কোন মুখ নিয়ে বাড়িতে যাব? আমাকে কেন ঠকালে? আমি আর নিতে পারছি না। আমি এই মুখ নিয়ে বাড়িতে ফিরে যাব কি করে? এতক্ষণ সব জানাজানি হয়ে অনেকটা অসম্মানিত হয়ে গেছে সবাই, তবুও আমি পরোয়া না করে তোমার জন্য ছুটে আসলাম, আর তুমি আমাকে নিতে আসলে না। আমি এখনোই এই অজানা শহরে কোথায় খুঁজবো তোমাকে? কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা যেন রাখলে না তুমি। অষ্টাদশীর বুকের ভেতর কেঁপে চলেছে অজানা ভয়। একটা মেয়ে, তার উপর রাত। এখানে হাজারো বখাটে ছেলের আড্ডা মদের আসর। আকাশ কুসুম কল্পনার মাঝে কারো পদধূলি পড়লো সানজিদার সামনে। একবার জুতোর দিকে নজর দিয়ে উপরের দিকে তাকালো, লোকটিকে দেখার প্রয়াস। লোকটির উপর নজর পড়তে আতঙ্কিত ঘাবড়ে গেল সানজিদা। আর এদিকে রাতের আকাশ যেন নীরব কিছু কথা বলে, সেই কথা দিনের আলোয় হারিয়ে যায়। রাতের অন্ধকারে উদীয়মান সূর্যের ন্যায় চোখের সামনে বইয়ের পাতা মেলে ধরে আছে। মনের ভেতর জমে যাওয়া কথাগুলি সুর হয়ে কানে বাজতে থাকে। এই রাত সবার জীবনে অন্ধকার ডেকে আনলেও যারা দিনের আলোতে কুকড়ে কুকড়ে থাকে, তারা যেন এই অন্ধকারে দীপ্তি হয়ে জ্বলে ওঠে। এটাই তাদের শক্তি। তবে এদের শক্তি কারো সামনে তুলে ধরার জন্য নয়, বরং নিজেকে আরো শক্ত করিয়ে মানুষের কথার হুকুম পালন করার জন্য। রাইসা মনে মনে বলল, কি কপাল আমার আম্মু, দেখো আজ আমারও বিয়ে হয়ে গেল। তবে সেটাকে ঠিক বিয়ে বলে না, নাকি বাড়ি থেকে কুকুর বিদায় করা বলে জানা নেই। আমার অনেক ইচ্ছে ছিল সবার যেভাবে বিয়ে হয় আমারও সেভাবেই হবে। আমার কপালে কোনো সুখ লেখা ছিল না হয়তো। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লো। অন্ধকার রুমে শুধু হাহাকার আর দীর্ঘশ্বাসে ভরা হৃদয় যেন মুচড়ে উঠলো। এখন কাঁদলে কেউ দেখতে পারবে না, কেউ এর কারণও জানতে চাইবে না। থাকার জন্য এত বড় একটা রুম দিয়েছে, এটা কল্পনারও বাইরে ছিল। সে যাই হোক, জীবন তো আর থেমে থাকে না। দেখা যাক ভবিষ্যৎ কি হয়। তো ধন্যবাদ সবাইকে। নতুন গল্পের প্রথম পার্ট কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন, তাহলে আর কন্টিনিউ করব না। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে সবাই লাইক দিন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।